তখনই শুরু হলো এক প্রকাণ্ড বাতাস। বাতাসের এতটা চাপ ছিল যে চাপের কারণে তাদের নৌকাগুলো হেলছিল। হেলতে হেলতে নৌকার এক পাশ পানির মধ্যে লেগে যায় এবং সেখান দিয়ে পানি ওঠা শুরু করে। নৌকা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গিয়েছে পানিতে। তখন রৌশন দাদা এবং তার ছেলে পানিটা সেচতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই নৌকার পাশ ঘেঁষে একটি কালো কুচকুচে হাত বেরিয়ে আসলো এবং রৌশন দাদার হাতে হারিকেনটা এই ঘটনাটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ঘটিয়াখালী বিলের পাশের এক দাদুর মুখ থেকে শোনা। আমার বড় দাদু রৌশন মিয়া ছিলেন পেশাদার মাছ শিকারী। বয়স তখন 50-এর কাছাকাছি। গ্রামের দক্ষিণ পূর্ব কোণে এক বিশাল পুরনো বিল ছিল। নাম ছিল ঘটিয়াখালী বিল। লোকমুখে শোনা যেত এই বিলে কেউ একবার রাত কাটালে আর সকালে তাকে দেখা যায় না। হারিয়ে যেত কোনো এক গভীর অরণ্যে বা নিখোঁজ হয়ে যেত। সে সময়ের ঘটনা। রৌশন দাদু ছিলেন খুব সাহসী একজন লোক। তিনি কখনোই ভয় পেতেন না। এলাকার মধ্যেও যেন তিনি এক ধাতব লোক হিসেবে সবার মুখে মুখে পরিচিত। তিনি অনেকদিন যাবৎ কবিরাজি শিখতে চেয়েছিলেন, কিন্তু কবিরাজি ভালো করে করতে পারেননি, বিদায় টিকতেও পারেননি। তিনি ভাবলেন, অনেকদিন যাবৎ তিনি বিলে মাছ ধরেন না, কালকে মাছ ধরতে যাবেন। এই ভাবনায় তার ছেলে কাদেরকে কাছে এনে বসালেন। কাদেরের বয়স তখন ছিল 18 বছর। অনেক ভুজাল। বলল যে, বাবা, আগামী পূর্ণিমায় আমি ঘটিয়াখালী বিলে নৌকা বসাবো, তুই আমার সঙ্গে থাকবি কেমন? তখন কাদের বলে উঠল, বাবা, এই বিল তো গায়েবী জায়গা, মাছের লোভে যাবেন না। তুমি কি জানো না, ওই বিলে অনেক মানুষ মারা গিয়েছে? কিন্তু রৌশন দাদু শুনলেন না। পরদিন রাত্রিবেলা, পূর্ণিমার রাত, দাদু আর কাদের মিলে নৌকা নিয়ে ঘটিয়াখালী বিলে ঢুকলেন। বিলটা ছিল থমথমে, চারপাশে কুয়াশা আর পেছনে ঝুপে ঝিকি ডাকে। জাল ফেলতেই শব্দ হলো ছপাত। তখন ওখান থেকে কাদের বলল, বাবা, কিসের শব্দ? তখন রৌশন দাদু ফিসফিস করে বললেন, জাল গিয়েছে, এখন চুপ কর। কারো ডাক যদি শুনিস তাহলে পেছনে ফিরবি না। একটু পর কাদের স্পষ্ট শুনল, কাদা জলের নিচ থেকে কেউ যেন বলে উঠল, আমারে ধরছস কেন? আমি তো ইলিশ না, আমাকে ছেড়ে দে। তখন রৌশন দাদুকে বলল, বাবা, কেউ যেন বলল তাকে ছেড়ে দেওয়ার জন্য। আরে দৌড় পাগল, কে হবে আবার, হয়তো মাছ ধরা পড়েছে জালে। এই বলে দাদু খুব জোরে জোরে জাল টানতে শুরু করলেন। দাদু যখন জাল তুললেন, কাদের তখন জালের ভিতরে এমন কিছু দেখলো যা দেখার পর জোরে চিৎকার দিয়ে উঠল। জালের মধ্যে একটা সাদা কাপড় পরা কিছু ছিল, দেখতে মানুষ কিন্তু মাথা নেই, আর কাপড়টা ছিল ভিজে, কাদা আর শেওলায় মাখা। তখন রৌশন দাদু তৎক্ষণাৎ জাল কাটলেন। জাল কেটে সঙ্গে সঙ্গে সেই দেহটিকে আবারও পানিতে ফেলে দিলেন এবং তিনি তার ছেলেকে বলতে লাগলেন, এই বিল মাটি না, এ জলের নিচে কারা বাস করে জানিস? এই বলতে বলতে দাদু নৌকা ঘোরালেন। তখন ওই পাশের পানি থেকে ঘোলা ভেসে এলো, এই তো ধরলেই হতো রৌশন, আবার পালাস। একটা ভয়ঙ্কর হাসি ছিল। তখন রৌশন দাদু স্তব্ধ হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে বললেন, এই নাম আবার কে জানে? তখন আশপাশে দেখলো কেউ নেই, কিন্তু রৌশন দাদুকে যেন কেউ ডাকছে পেছন দিকে। তারা তখন খুব জোর ক্রমে বাড়ি ফিরে আসলেন, কিন্তু সমস্যা সেখানেই শেষ নয়। পরদিন সকালবেলা উঠেই কাদের দরজায় দেখতে পেল জালের ছেঁড়া অংশটা কার জানি হাতে বাঁধা রেখে গেছে,
আর পাশে একটা চিঠির মতো কিছু, তাতে লেখা, আর একবার আসিস আমি উঠব, তবে এবার পুরো শরীর নিয়ে। এই কথাটি শোনার পর রোশন দাদুর ছেলে সে আচমকা এখান থেকে থবড়ে পড়ে যায়। রোশন দাদু ঘর থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করলে সেই কথাটি দাদুকে বললেন। তখন দাদু বললেন, এই বিলটি একসময় যুদ্ধের স্থান ছিল। এখানে অনেক মানুষই যুদ্ধ করত, অনেক মানুষই এখানে মারা গিয়েছে। কেউ কেউ দাফন পেয়েছে, কেউ কেউ দাফন পায়নি। কবিরাজদের মতে এই বিলের মধ্যে যে মানুষগুলো বসবাস করে, যে অতৃপ্ত আত্মাগুলো, সেগুলো সেই যুদ্ধে মারা যাওয়া মানুষগুলোই ছিল। রোশন দাদুর মুখে এই কথা শুনে তার ছেলে থমকে গেল এবং সে আরও কিছু জানতে চাইল। তখন রোশন দাদু সব কিছু বললেন। 2 দিন কেটে যায়। 3 দিনের রাতে রোশন দাদু সে একটা স্বপ্ন দেখল। ঠিক মধ্যরাতে সে দেখতে পেল সে এবং তার ছেলে কাদের দুজন মিলে সেই বিলের মাঝখানে নৌকা নিয়ে অবস্থিত। ঠিক সেখানেই এক বিস্মৃত বাতাস সৃষ্টি হলো, আর সে সঙ্গে সঙ্গে পানির মধ্যে এক কলসি পেল তারা, এবং সেই কলসিটার ভেতরে ছিল এমন কিছু ধন সম্পদ যা অনেক মূল্যবান। এই স্বপ্নটা দেখার পর রোশন দাদু সে ঘুম থেকে উঠে পড়েন এবং তার ছেলেকে তৎক্ষণাৎ ডাক শুরু করেন। তারা এখনই সেই বিলে যাবেন। সাথে করে একটি হারিকেন এবং নৌকার বইটাটা হাতে করে নিয়ে হাঁটতে শুরু করলেন বিলের উদ্দেশ্যে। খানিকটা এগিয়েই নৌকায় তারা উঠলেন। রাত তখন শেষ ভাগের দিকে অবস্থিত করছে। 3য় প্রহর শেষ হয়েছে। তারা যাচ্ছে ঠিক সেইখানেই এসে পৌঁছালো। তখন দেখতে পেল আশপাশ যেন ছমছমে একটি অবস্থা। এই গরমের দিন আবার কুয়াশাও পড়ছে। আশপাশে কেমন জানি এক ভয়ঙ্কর শব্দও হচ্ছে। রোশন দাদু এবং তার ছেলে সেখানে কাঁপতে শুরু করে। কিন্তু রোশন দাদু সে লোভের আশায় এখানে এসেছিল, সে যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্যই তার এখানে আসা। তখন রোশন দাদু তার ছেলেকে সব খুলে বলতে শুরু করলো। আমার এখানে আসার মূল কারণ হচ্ছে এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে আমাদের ভাগ্য গড়তে বেশি দিন লাগবে না। তখন রোশন দাদু তিনি ঘুরছেন কিন্তু স্বপ্নের সঙ্গে সেখানের কোনো মিলেই খুঁজে পাচ্ছেন না। তখনই শুরু হলো এক প্রকাণ্ড বাতাস। বাতাসের এতটা চাপ ছিল যে চাপের কারণে তাদের নৌকাগুলো হেলতে হেলতে নৌকার এক পাশ পানির মধ্যে লেগে যায় এবং সেখান দিয়ে পানি ওঠা শুরু করে। নৌকা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গিয়েছে পানিতে। তখন রোশন দাদা এবং তার ছেলে পানিটা সেচতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই নৌকার পাশ ঘেঁষে একটি কালো কুচকুচে হাত বেরিয়ে আসলো এবং রোশন দাদার হাতে হারিকেনটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে একটা কালো কুচকুচে হাত পানির নিচ থেকে উঠে এসেছে এবং রোশন দাদার ছেলের পায়ে চেপে ধরেছে। ধরা মাত্রই রোশন দাদার ছেলে এসে চিৎকার করতে শুরু করলো। আশপাশে কেউ নেই। রাতের 3য় প্রহর শেষ হতে চলেছে। তখন রোশন দাদা একা একা চিৎকার করছেন এবং তিনি তার ছেলের হাতে গিয়ে ধরলেন, কিন্তু কোনোভাবে ছুটানো যাচ্ছে না। এই কালো কুচকুচে হাতটি যেন তাদেরকে আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে। ক্রমাগত নৌকাটার মধ্যে আরও পানি উঠতে শুরু করলো। তখন পানি উঠতে উঠতে সেই নৌকাটা এক পর্যায়ে ডুবে গেল। তখন রোশন দাদা একদিকে ছড়িয়ে গেল এবং তার ছেলে কাদের আরেক দিকে ছড়িয়ে গেল। অনেকটা দূর সেখানে আরেকটি পুকুর ছিল বিলের মাঝখানে। পুকুরের পাড়টা বাসা ছিল। সেই ভাসমান জায়গাতে তারা যাওয়ার জন্য চেষ্টা করলো। রোশন দাদা ক্রমাগত সাঁতার কাটতে শুরু করলেন। তখন মুহূর্তের মধ্যে তিনি সেই পাড়ে গিয়ে উঠলেন, কিন্তু তার ছেলেকে তিনি খুঁজে পাচ্ছেন না। কাদের, কাদের,
বলে ডাকছেন, কিন্তু কাদের কোনো সাড়া শব্দ দিচ্ছে না। রৌশন দাদু তখন বেশ চিন্তিত হচ্ছেন, ছেলেটা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল। তিনি তখন এখানে বসে বসে কান্না শুরু করছেন। ঠিক সেই মুহূর্তেই বাবা বাবা বলতে বলতে কয়েকটি আওয়াজ যেন তিনি শুনতে পারলেন। খাদেরের মতো আওয়াজ শুনতে পেয়ে রৌশন দাদা লাফিয়ে উঠল এবং আশপাশে আবারও ডাক শুরু করলো, কিন্তু কাদের আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই রৌশন দাদার সামনে এক বিশাল আকৃতির মাছ ভেসে ভেসে আসছে এবং সে এসেই রৌশন দাদুর মুখের দিকে হা করে তাকিয়ে থাকলো কতক্ষণ। রৌশন দাদু তখন ভয় পাচ্ছিল, মনের ভেতরে যে লোভটা ছিল সেই লোভটা মারা গিয়েছে, কেননা তার ছেলেকে এখন খুঁজে পাচ্ছেন না। এখন আর মাছ ধরার মুড ওনার নেই। তিনি আবারও পানিতে ঝাঁপ দিলেন। পানিতে ঝাঁপ দিয়ে সেখানে ছন্ন ভন্ন করে খুঁজে ফেললেন, কিন্তু কাদেরকে আর কোথাও খুঁজে পেলেন না। তিনি বাড়ির দিকে আসা শুরু করলেন। সেই সময় তো ওনার সঙ্গে ঘটে আরও ভয়ঙ্কর কিছু ঘটনা। আশপাশ দিয়ে কেউ যেন ডাকছে, রৌশন রৌশন, তাড়াতাড়ি আয়, আর যাস না, এগোস না, পেছনে আয়, একবার তো দেখ। এরকম কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, কিন্তু তিনি ছিলেন খুব সাহসী এবং জোরালো একজন লোক। তিনি জোরক্রমে হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে এলাকায় এসে তিনি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেন। এখনও ফজরের আজান পড়েনি। গ্রামের কিছু মানুষ লাফিয়ে উঠে দেখতে পারে তিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছেন। জিজ্ঞেস করলে বলেন ওনার ছেলেকে খুঁজে পাচ্ছেন না বিলের মাঝখানে। তখন 4-5 জন সাহসী লোককে নিয়ে তিনি সেখানে পরিদর্শন করেন, পুরোটা খোঁজেন, কিন্তু কোথাও ওনার ছেলেকে আর খুঁজে পাননি। কাদের যেন হারিয়ে গিয়েছে। তখন রৌশন দাদু তিনি কাঁদতে শুরু করলেন। সকালের আলো ফুটে উঠল, এখনও তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে গ্রামের মানুষ সকল এসে সেই বিলে ছন্ন বন্য করে ফেলছে, কিন্তু কাদেরের মরদেহটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে চলে আসেন সবাই। পরদিন সকালবেলা যখন আবারও বিলের কিনারায় যান, তখন তিনি দেখতে পারেন কাদেরের মতো কোনো এক কণ্ঠ যেন দাদাকে ডাক দিল, বাবা বাবা, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। কিন্তু কাদেরকে তিনি আর খুঁজে পেলেন না। রৌশন দাদা সেই নৌকা নিয়ে তিনি অনেক দিন যাবৎ সেখানে করলেন, কিন্তু ওনার সেই ছেলেকে আর খুঁজে পেলেন না। যদিও ওনার ছিল 3 ছেলে, এর মধ্যে কাদের ছিল খুব আদরের ছেলে, তাকেই হারিয়ে ফেলল রৌশন দাদা। তারপর থেকে রৌশন দাদা আর মাছ শিকার করতে যায় না। তিনি তখন থেকে মাছ শিকার করা বন্ধ করে দিয়েছেন। রৌশন দাদা তখন বুঝতে পারলেন যে ওনার লোভের কারণে আজকে ওনার একটি ছেলেকে হারিয়েছেন। লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের ভৌতিক ইতিহাস ইউটিউব চ্যানেলের একটি ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনাটি আমরা কালেক্ট করেছি রৌশন দাদার মুখ থেকে, এবং ঘটনাটি উনি যেভাবে আমাদেরকে বলেছেন আমরাও ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করে দিন। শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ভৌতিক ইতিহাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে প্রতিদিন 2 দিন পর বা 1 দিন পর আমরা ভৌতিক ইতিহাসের কিছু ভয়ঙ্কর ঘটনা মানুষের মুখ থেকে কালেক্ট করে আপনাদের মাঝে নিয়ে আসি। যদি আপনার সঙ্গে কোনো রকমের ঘটনা ঘটে গিয়ে থাকে, তাহলে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই পাঠিয়ে দিন আপনার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। তো শ্রোতাবৃন্দ, আপনার সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটি ঘটনা নিয়ে। আপনার সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।